সবাই যা ইচ্ছে করুক। না না, বাসায় চলুন, আমি মন খারাপ করছি না। ওকে, আগে হাসো। এমনি এমনি হাসা যায় নাকি? একটু ভেঙানোর চেষ্টা করলাম যাতে মেঘলা হাসে। ওর মুখ ভার দেখতে ভালো লাগছে না। আপনাকে দেখতে কেমন লাগছে? এই তো গুড গার্ল, তোমাকে হাসানোর জন্য জোকারও শাস্তে রাজি। এখন যাওয়া যাক। অবাক হয়ে দেখছি আকাশকে। এটা কি সত্যি সেই আকাশ? সেই আকাশের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছি না। সত্যি গায়ের রংটাই শুধু ফুপির মতো পাইনি। আজ মনে হচ্ছে কপালটাও ফুপির থেকে কম না। এত সুখ সইবে তো কপালে? চিন্তা করো না, এর থেকেও বেশি সুখ অপেক্ষা করছে তোমার জন্য। যত অপমান অবহেলা সহ্য করেছো তার থেকে 1000 গুণ ভালোবাসায় ভরিয়ে দিব, কথা দিলাম। চোখে পানি টল টল করছে। না না, কষ্টের পানি নয়, এটা সুখের পানি। পানি গড়িয়ে পড়ার আগেই আকাশ পানির ফোঁটা হাতে নিয়ে নিল। হুম, তোমার চোখে আমি পানি দেখতে চাই না, না কষ্টের আর না সুখের, শুধু তোমার ঠোঁটের কোণে হাসি দেখতে চাই। আকাশের কথা শুনে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। রূপ আপুদের বাসার ড্রয়িং রুমে বসে আছে, সবাই আছে। মা, রূপ আপু, বিরাট ভাইয়া, রূপ আপু আর ভাবির বাবা মা। আর আমার ঠিক সামনে সোজাসুজি বসে আছে মাহিন ভাইয়া। মনে হচ্ছে ফ্লোর থেকে কোনো অপসরা বের হবে ওনার জন্য। ফ্লোরের দিকে তাকিয়ে তার অপেক্ষা করছে, কোনো দিকে তাকাচ্ছে না। একজন যে তার দিকে কখন থেকে তাকিয়ে আছে সেদিকে খেয়ালই নেই। ইচ্ছে করছে ওটা ফাটিয়ে দেই। রূপ, কখন আসবে ওরা? চলে আসবে এক্ষুনি, হয়তো এসে পড়েছে। আমি দেখছি। এখানে দেখে সবাই আছে। আমার তখন নিজেকে খুনের আসামি মনে হচ্ছে। সবাই কেমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই ফাঁসিতে ঝুলিয়ে দেবে। কি রে ভাই, অন্য কারোর সাথে তো যাইনি, নিজের বিয়ে করা বরের সাথেই গিয়েছি। আকাশের হাত ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আজিব, এখানে দেখার কি আছে? সবার চোখ আমার আর আকাশের হাতের দিকে। আমি দুধে মিশে গেছে, তাই কেউ আর আটি হতে চায় না। বেন, তো বৌমা কবে নেবেন? আপনারা যখন দিবেন। উঠে আকাশের সামনে দাঁড়ালাম। দেখো বাবা, মেয়েটাকে সবাই অবহেলা করলেও আমরা রাজকন্যার মতোই বড় করেছি। অনেক আদর ভালোবাসায় আগলে রেখেছি। ভালোবাসা না দিতে পারো, কষ্ট দিও না। ওনার দুহাত হাতের মুঠোয় নিলাম। একবার ভুল করেছি, আপনারা মাফ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস রাখুন, আপনাদের থেকে বেশি ভালো রাখতে না পারলেও কমপ্লেন করার সুযোগ দিব না, কথা দিলাম। আকাশ আর মেঘলার মাথায় হাত রেখে বুঝিয়ে এলাম, আমার বিশ্বাস আকাশ আর কখনো মেঘলাকে কষ্ট দিতে পারবে না। তাহলে রিয়াদ আর মাহিনের বিয়ের পরেই মেঘলা যাবে? আপনাকে চোখের সামনে অন্য কারো হতে কিভাবে দেখবো আমি? পারবো না, কিছুতেই পারবো না। কি হয়েছে চাঁদ, বেশি খারাপ লাগছে? না মা, ঠিক আছে। আমি গাড়ি থেকে নেমে দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। এই মেয়ের আবার কি হলো? কি করবো আমি? মাহিমকে ফোন দিলাম, কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করে। কি হয়েছে, বারবার কল দিচ্ছ কেন? সরি চাঁদ, তোমার সাথে বাজে বিহেভ করলে হয়তো আমার উপর তোমার ঘৃণা তৈরি হবে। প্লিজ মাহিম, বিয়েটা করবেন না। আমি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আপনাকে ছাড়া আমি আমি বাঁচতে পারবো না। দেখো চাঁদ, ছেলে মানুষের করার একটা লিমিট আছে। মানছি তুমি এখনও ছোট, কিন্তু এতটাও ছোট না বাস্তবটা বুঝতে পারবে না। এগুলো সব তোমার আবেগ, দুদিন পর সব ভুলে যাবে। বোঝার চেষ্টা করো। দেখো, এখন বিয়ে ঠিক হয়ে গেছে, আর কোনো ঝামেলা করো না প্লিজ। ফোন দিও না আর। আমি চাই না তোমার ছেলে মানুষের জন্য আমার বোনের সংসার অশান্তি হোক। কেটে দিলাম ওর কান্না জড়ানো কণ্ঠ। আমি সহ্য করতে পারবো না, কিন্তু নিজের বোনের জীবন কিভাবে নষ্ট করব আমি? ছেলেদের নাকি কাঁদতে নেই, আর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। একদিকে ভালোবাসা, অন্যদিকে নিজের বোনের সংসার। আবার কল দিলাম, রিসিভ করছে না। আরও অনেকবার দিলাম, রিসিভ করছে না। এবার অফ বলছে। এখন কি করব আমি? দম বন্ধ হয়ে আসছে আমার। খোলা বাতাসের প্রয়োজন। ছাদে চলে এলাম। আলো ভালো লাগছে না, তাই ছাদের সব লাইট অফ করে এক কর্নারেই দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলাম। কিন্তু কিছুতেই শান্তি হচ্ছে না। কি করব? কি হয়েছে আমার মেঘ পরীর? মেঘলা বেলকনিতে মন খারাপ করে দাঁড়িয়েছিল, তাই পেছন থেকে জড়িয়ে ধরলাম। আপনি এখন চলে যাবেন? যেতে হবে। চাঁদের হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না।
গিয়ে দেখি আবার অসুস্থ হলো নাকি। আচ্ছা। মেঘলাকে আমার দিকে ঘুরিয়ে কপালে একটা কিস করলাম। এবার আসছি, গিয়ে কল দেব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই ড্রয়িং রুমে বসে আছে। সবাইকে বলে বের হয়ে আসলাম, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। চাঁদ অসুস্থ হয়ে গেলে মা একা কি করবে? দ্রুত বাসায় পৌঁছালাম। মা, হ্যাঁ বল, কি হয়েছে? চাঁদ কোথায়? ঠিক আছে এখন? জানি না, বাসায় আসতেই দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আমি ডাকলাম, বলল ঘুমোবে, তাই আমিও রুমে চলে এসেছি। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি দেখছি। এদের ভাই বোনদের কখন কি হয় আল্লাহ জানে। চাঁদের রুমের সামনে গিয়ে দেখি দরজা খোলা। চাঁদ, তুই কি রুমে আছিস? চাঁদ, ভেতরে আসবো? কোনো সারা শব্দ নেই। রুমে এসে দেখি চাঁদ নেই। রুমের সব জায়গা, ওয়াশরুম, বেলকনি, কোথাও নেই। গেল কোথায়? ও তো অন্ধকারে ভয় পায়, কোথায় যাবে? সারা বাড়ি খুঁজেও পেলাম না। ছাদে যায়নি তো? কিন্তু ও যে ভীতু, এই রাতের বেলায় ছাদে যাবে? দেখে আছি তাও। দৌড়ে ছাদে এলাম, কিন্তু ছাদ অন্ধকার কেন? সন্ধ্যার পরেই ছাদে লাইট দেওয়া হয়, তাহলে অন্ধকার কেন? সব লাইট জ্বালিয়ে সামনে তাকাতেই ভয়ে আত্মা উড়ে গেছে। চাঁদ ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে। একটু এদিক ওদিক হলেই সোজা নিচে গিয়ে পড়বে। পড়ে গেলে ওকে আর বাঁচানো যাবে না। আপনার পাশে অন্য কাউকে দেখার আগে মরে যাওয়াটাই ভালো। দেখো না বাবা, তোমার প্রিন্সেস কত কষ্ট পাচ্ছে। তুমি থাকলে পেতে দিতে তোমার প্রিন্সকে এত কষ্ট। কেউ ভালোবাসে না আমাকে, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না বাবা? তোমার কাছেই চলে যাব আমি। ওয়েট বাবা, আমি আসছি। এসব কি বলছে চাঁদ? চাঁদ, পিছনে তাকিয়ে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। আমার কাছে আসবে না। কি হয়েছে বোন, আমাকে বল। আগে তুই নিচে নাম, তারপর আমি সব শুনবো। প্লিজ নিচে নেমে আয়। না, নামবো না আমি। কান্নার জন্য কথাও বলতে পারছি না। কেউ ভালোবাসে না আমাকে। আমি পাপার কাছে চলে যাব। আমি আমি এই দম বন্ধ করার কষ্ট সহ্য করতে পারছি না। এর থেকে মুক্তি চাই আমার। ওকে কথার তালে রেখে আস্তে আস্তে ওর দিকে আগাচ্ছি। কি হয়েছে বল আমাকে। কে কষ্ট দিয়েছে তোকে? না বললে বুঝবো কিভাবে? একবার তার নাম বল, এখনই তোর সামনে হাজির করব। তারপর তোর যা শাস্তি দিতে মন চাই তাই দিবি। আগে তুই নিচে নাম, পা পিছলে গেলে পড়ে যাবি বোন। প্লিজ নাম। তুমি তাকে কিছুই বলবে না, আমি জানি। তার থেকে আমি মরে যাব, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই জানিস বোন, আমি তোকে কত ভালোবাসি। তুই একবার তার নাম বলে দেখ, তোর যা চাই তাই এনে দিব। তুই নেমে আয় আগে। না, তুমি কিছুই করবে না, আমি জানি। আমি এখনই লাফ দেব। লাফ দেওয়ার আগেই হাত ধরে টান দিয়ে নিচে নামিয়ে আনলাম। কি করছিলি এখনই? এখন এখান থেকে পড়লে তোকে বাঁচাতে পারবো? বাঁচতে চাই কে? আমি চাই না বাঁচতে। চাঁদকে বুকে জড়িয়ে নিলাম। কি হয়েছে বোন, কেন এমন করছিস বল আমাকে। আমি চোখের সামনে ওনার বিয়ে দেখতে পারবো না। ওনার পাশে অন্য কাউকে সহ্য করতে পারবো না। ওনার পাশে অন্য কাউকে দেখার আগে মরে যাওয়াটাই ভালো। কে? মাহিন। মাহিন ভালোবাসিস? নিজের থেকেও বেশি। এখন কি করব আমি? বাবা যে ওর বিয়ে অনেক আগে ঠিক করে গেছে। মাহিনের সাথে ওর বিয়ে দিলে বাবার কোথার খেলাফ হবে? এ কোন পরীক্ষায় ফেললে খোদা? একদিকে বোনের জীবন, অন্যদিকে মৃত বাবার শেষ ইচ্ছে, আর তার দেওয়া ওয়াদা। কি করব এখন আমি? আজ 2 দিন হয়ে গেল এ বাড়িতে এসেছি, একটা ফোন মেসেজ কিছুই করেনি। ওর মনে কি আমার জন্য একটুও জায়গা নেই? বাড়িতে একটা কুকুর পুষলেও তো তার জন্য মায়া হয়। আর আমি একজন মানুষ, আমার সাথে 3 বছর সংসার করে এক বিন্দু মায়া তৈরি হয়নি তোমার মনে রবিন? এমন যেন না হয় রবিন, যে ভালোবাসা পাওয়ার জন্য তৃষ্ণার্ত পথিকের মতো আজ তাকিয়ে আছি, সেই ভালোবাসার ডালি সাজিয়ে বসে থাকলে আর দেখার জন্য আমিই থাকলাম না। অনেকক্ষণ ধরে ফোন হাতে নিয়ে বসে আছি। রূপকে কল দিব কি দিব না বুঝতে পারছি না। কখনো ওর সাথে ভালো করে কথা বলে দেখিনি। কি বলবো কল দিয়ে? আজ বুঝতে পারছি অনেক অন্যায় করে ফেলেছি। আমাদের সম্পর্কটাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছি, এখন ওর সাথে ভালো করে কথা বলতেও আমার আনইজি ফিল হচ্ছে। আমার অন্যায় পাহাড় সমান হয়ে গেছে। রূপ কি আমাকে মাফ করবে? কোন মুখ নিয়ে ক্ষমা চাইবো আমি ওর কাছে? নিজের সাথে যুদ্ধ করে ফোন দিলাম রূপকে। ফোনের দিকে
তাকিয়ে আছি, স্বপ্ন দেখছি না তো। রবিন কল দিয়েছে, বাঁচতে বাঁচতে কেটে গেল, আবার বাঁচতেই রিসিভ করলাম। দুজনেই চুপ করে আছি। কেমন আছো? চোখ বন্ধ করতেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো গালবে। 3 বছরের সংসার জীবনের এই কথাটা প্রথম শুনলাম। বললে না যে কেমন আছো? আর আমাদের বেবি কেমন আছে? সেটা কি তুমি জানার প্রয়োজন মনে করো? কোথায় যেন অভিমান জমে আছে পাহাড় সমান। ভালোভাবে উত্তরটা দিতে পারলাম না। রেগে আছো আমার উপর? কেন রাগ করব? 3 বছর সংসার করার পরে আজ তোমার মনে হলো জিজ্ঞাসা করা উচিত আমি কেমন আছি। তাই বললাম। সেটা কি তুমি? কথা শেষ তোমার? শেষ হলে রেখে দাও। চুপ করে আছো কেন? আগামীকাল নিতে আসবো তোমায়, রেডি থেকো। আমি যাব না কোথাও। সে কাল দেখা যাবে, এখন ঘুমিয়ে পড়ো। আমার বেবির কষ্ট হচ্ছে তো রাত জাগতে। ও, আমার কদর নেই। বেবির কথা শুনে দরদ উঠলে পড়েছে। তাও ভালো, নিজের সন্তানের কদর অন্তত করতে শিখেছে। গুড নাইট। ফোন রেখে দিয়ে নানা চিন্তা করে ঘুমিয়ে পড়লাম। তুই রুমে যা, আমি দেখছি কি করা যায়। তুমি কিছু করবে না জানি, তার থেকে আমাকে মরতে দাও। চাঁদ, বললাম তো আমি দেখছি, রুমে যা। আমি কিছু না বলে রুমে চলে এলাম। আমার কাছে এতক্ষণ যা করছি সব নাটক। আপনার বিয়ের আগের দিন পর্যন্ত সব রকম চেষ্টা করবো আমি। যদি না পারি সত্যি সত্যি সুসাইড করে নেব। ফোনে মাহিনের ছবির দিকে তাকিয়ে আছি। কি করব কিছুই বুঝতে পারছি না। চাঁদ আমার প্রায় 10 বছরের ছোট। আমার পরে আর কোনো ভাই বোন হচ্ছিল না। অনেক চিকিৎসা করেছে বাবা মা, কিন্তু কাজ হয়নি। বাবার বন্ধু ডক্টর আশফাক আঙ্কেলের থেকে চিকিৎসার পর চাঁদের জন্ম হয়। আশফাক আঙ্কেলই অপারেশন করেছিল। সেদিন আমার সামনেই আশফাক আঙ্কেল বাবাকে বলেছিল, এই মেয়ের জন্য অনেক কষ্ট করিয়েছিস আমাকে। মেয়ে বড় হলে আমার ছেলের সাথে বিয়ে দিবি। তোর মেয়ের হাতের চা খেয়ে শোধ তুলবো। যা কথা দিলাম, আমার মেয়ের সাথে তোর ছেলেরই বিয়ে দিব। শুধু দোয়া কর মেয়েটা যেন সুস্থ থাকে। অবশ্যই। বাবা নেই, তাই বলে কি তার কথার খেলাফ হবে? এদিকে চাঁদ মাহিনকে না পেলে সুইসাইড করতে একবার ভাববে না। চাঁদকে খুব ভালোভাবে চিনি আমি। বাবা ওকে অতিরিক্ত আদরে বড় করেছে। যেটা চেয়েছে একবেলা যাওয়ার আগে পেয়ে গেছে, তাই ও জেদি তৈরি হয়েছে। যেটা ওর চাই সেটা পাওয়ার জন্য যা খুশি করতে পারে। বাবা চলে যাওয়ার পর আমি ওর সব চাওয়া পূরণ করেছি, কিন্তু এই চাওয়া কিভাবে পূরণ করব আমি? কোন দিকে যাব এখন? বাবা কখনো নিজের কথার খেলাপ করেনি। ভাবতে পারছি না আমি। মাথা ফেটে যাচ্ছে। ছাদের দোলনায় শুয়ে দূরে আকাশে তারা দেখছি। কি করব আমি বাবা, তুমি বলে দাও। ওনার ফোনের আশায় ফোন হাতে বসে আছি। বলে গিয়েছিল কল দিবে, গেছে 2 ঘন্টার বেশি হয়ে গেছে। আমি দেব? চাঁদের কিছু হয়নি তো? যদি ঘুমিয়ে গিয়ে থাকে আবার কল দিলে যদি রাগ করে, থাক দেখি দেয় নাকি। কিছুতেই শান্তি পাচ্ছি না। না চাঁদকে আপন করতে পারছি, আর না ওকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছি। তানাকে চাঁদের জায়গায় কল্পনাও করতে পারছি না। এই কেমন দুটানা। অনেকক্ষণ থেকে ফোনটা হাতে বসে আছি। গতকাল রাতে একটু ঘুমাতে পারিনি টেনশনে। সকাল থেকে আশফাক আঙ্কেলকে কল দিতে চাইছি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কল দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আকাশ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাঁদ মামুনি আর ভাবি কেমন আছে? আশিক চলে যাওয়ার পর আর তোদের সাথে তেমন যোগাযোগ করা হয়নি। আঙ্কেল সবাই ভালো আছে। আমি একটা কথা বলার জন্য কল দিয়েছিলাম। কি কথা আকাশ? কোনো জরুরি কথা? আঙ্কেল, কথাটা চাঁদকে নিয়ে। চাঁদ কি অসুস্থ? কি হয়েছে ওর? না আঙ্কেল, চাঁদ একদম ঠিক আছে। তাহলে কি কথা? আসলে আঙ্কেল, বাবা আপনাকে কথা দিয়েছিল চাঁদের বিয়ে আপনার ছেলের সাথে দিবে। হ্যাঁ, কথা দিয়েছিল। আর হৃদয়ের পড়া শেষ হলেই দেশে ফিরছে। আর চাঁদেরও 18 হয়ে যাবে, তখন বিয়ের কাজটা সেরে ফেলবো। আসলে আঙ্কেল, কোনো সমস্যা আকাশ? আসলে চাঁদ অন্য একটা ছেলেকে ভালোবেসে ফেলেছে। সেই ছেলের বিয়ে ঠিক হয়েছে শুনে সুইসাইড করতে গিয়েছিল। এখন আপনিই বলুন আমি কি করব? ওই ছেলেকে না পেলে চাঁদ সুইসাইড করতে একবারও ভাববে না। আপনি চাঁদকে চিনেন, আর ওই ছেলের সাথে বিয়ে দিলে বাবার কথার খেলাফ হবে। আঙ্কেল শুনতে পাচ্ছেন? চাঁদকে আমি নিজের মেয়ের মতো দেখেছি। আশিক বেঁচে থাকলে কি বলতো জানি না,
কিন্তু আমার কাছে চাঁদের খুশির মূল্য সবচেয়ে বেশি। সেই ছেলের সাথেই বিয়ে দাও যাকে চাঁদ চায়। কখনো যদি মনে হয় চাঁদ ভালো নেই সেই ছেলের সাথে, তাহলে তোমার আর সেই ছেলের খবর আছে। আপনি আমাকে কত বড় বোঝা মুক্ত করলেন বলে বোঝাতে পারবো না আঙ্কেল। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। ভালো থেকো। রেখে দিলাম ফোন। হৃদয়কে কি বলে বোঝাবো আমি? সে যে ছোটবেলা থেকে চাঁদের স্বপ্ন নিয়ে বড় হয়েছে, তাকে কি করে বলবো চাঁদ তাকে না অন্য কাউকে চায়? এখন একটু নিশ্চিন্ত লাগছে, কিন্তু আগে মাহিনের বিয়ে ভাঙতে হবে। এদের আবার কি বলে বোঝাবো? ও মাই গড, গতকাল বাসায় পৌঁছে মেঘলাকে কল করার কথা ছিল। এত ঝামেলায় মনেই নেই। মহারানী মনে হয় রাগে আগুন হয়ে আছে। তাড়াতাড়ি কল কেটে দিলাম। যাওয়ার 12 ঘন্টার বেশি হয়ে গেছে, এখন আমার কথা মনে পড়ছে। ধরবো না কল, ফালতু লোক একটা। তাড়াতাড়ি কল দিলাম, কেটে দিল। কয়েকবার দেওয়ার পরেও রিসিভ করছে না। বাপ রে, এত রাগ! মেসেজ দিলাম, আমার মিষ্টি মেঘ পড়ে রিসিভ করো প্লিজ, কথা আছে। আবার কল দিলাম, রাগ করেছ? কথা বলবে না? আচ্ছা, না বললে আমি বলছি, তুমি শোনো। তারপর বাসায় আসার পর থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে সব বললাম। ও মোর আল্লাহ, এত কিছু হয়ে গেছে! জি মহারানী। এখন কি করবেন? আমার যা করার আমি করেছি, এখন বাকিটা তুমি করবে। আমি কি করব? তোমার বাবা মাকে বোঝাবে। কিন্তু কোনো কিন্তু না, আমার বোনের জীবনের প্রশ্ন এটা। তানহাও ভাইয়াকে খুব ভালোবাসে, সেই ছোটবেলা থেকে। তুমি কি চাইছো আমি বসে বসে আমার বোনকে মরতে দেখি? তুমি মানাতে পারলে ভালো, না হলে তোমার ভাইকে তুলে এনে আমার বোনের বিয়ে দেব, মনে রেখো। আপনি রেগে যাচ্ছেন কেন? একবার ভেবে দেখো, যখন আমার বোনটাকে মৃত্যুর একদম কাছে দেখেছিলাম আমার কেমন অবস্থা হয়েছিল। তোমার ভালোর জন্য তোমার ভাই আমাকে তোমার থেকে দূরে সরাতে একবারও ভাবেনি। আমি আমার বোনের জীবন বাঁচাতে অন্য কারো কথা কিভাবে ভাববো? যা বললাম তাই করো, আর কাজ না হলে আমাকে জানাও। আমার কাজ আমি খুব ভালোভাবে করতে পারি। আরে শুনুন, যা কেটে দিল। মনে হচ্ছে দম গলায় আটকে গেছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কি বলছিস এসব? এখন কেমন আছে চাঁদ? কোথায় আছে? কথা বলছিস না কেন? এখন ঠিক আছে, আকাশ দেখেছিল তাই বেঁচে গেল। না হলে আচ্ছা, ওর কথা বাদ দে। যেটা জানতে এসেছি সেটা জিজ্ঞেস করি। তানহা ভাবির সাথে কথা হয়েছে? চাঁদ, তুই এখন যা, একটু একা থাকতে দে। বল না ভাই, ভাবির সাথে কথা হয়েছে? কিসের ভাবি? হ্যাঁ, কিসের ভাবি? যাকে তাকে ভাবি বানিয়ে ফেলবি? আরে যাকে তাকে কোথায় বানালাম? কিছুদিন পরেই তো বিয়ে। বিয়ে ঠিক হয়েছে, এখনো হয়নি, তাই এটা নিয়ে একদম আমার সামনে নাচানাচি করবি না। ঠিক হলে কে ভাবি হয়ে যায় নাকি? যেমন ঠিক হয়েছে তেমনই ভেঙেও যেতে পারে। কি বলছিস এসব? প্লিজ মেঘ, এখন আমার সামনে থেকে যা, একা থাকতে দে একটু। ওকে, ভাইয়ের রুম থেকে চলে আসতে নিলাম। চাঁদের কথা শুনে এতটা রিয়েক্ট করলো আর তানহার কথা সহ্যই করতে পারছে না। তাহলে কি ভাইয়াও চাঁদকে ভালোবাসে? হাত লেগে টেবিলের উপর থেকে কি যেন পড়ে গেল। তাকিয়ে দেখি একটা ডায়েরি খোলা পড়ে আছে, সরি চাঁদ লেখা, মাঝে কলম দেয়া। তার মানে আমার সন্দেহ ঠিক, ভাইয়াও চাঁদকে ভালোবাসে। ভাই জানালার সামনে দাঁড়িয়ে কাউকে হয়তো কল দিচ্ছে। ডায়েরিটা তুলে নিয়ে তাড়াতাড়ি চলে এলাম। বারবার চাঁদকে কল দিচ্ছি, রিসিভ করছে না। আজ ওর এই অবস্থার জন্য আমি দায়ী। ওর গলা না শোনা পর্যন্ত শান্তি পাচ্ছি না। এখন দেখেন কেমন লাগে। ফোনটা অফ করে রেখে দিলাম। এতক্ষণ তাও কল যাচ্ছিল, এখন অফ বলছে। ওকে না দেখে নিজেকে শান্ত করতে পারবো না, তাই বেরিয়ে পড়লাম। ডায়েরিটা রুমে এনে পড়া শুরু করলাম। ভাই চাঁদকে শুধু ভালোবাসে না, অনেক ভালোবাসে। এই ডায়েরিটা পড়লে যে কেউ বুঝতে পারবে। আমার বিয়ের জন্য যখন দেখতে এসেছিল তখন চাঁদকে দেখে ভালোবেসে ফেলেছে ভাই। সেদিন থেকে যতবার ভাই চাঁদকে দেখেছে সব লেখা এখানে। চাঁদের সাথে খারাপ ব্যবহার করছে তাও লেখা। সব কিছু আমার জন্য হয়েছে। ভাই আমাকে এত ভালোবাসে, আমার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিতে একবারও ভাবেনি। নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার জন্য এসব হয়েছে, এখন আমি সব ঠিক করব। মেঘলার সাথে রাগ করাটা ঠিক হয়নি, সরি বলা উচিত। কল দিলাম আবার। সরি বললাম তো। আপনি বলছিলেন
আর কখনো কষ্ট দিবেন না। একদিনও কথা রাখতে পারলেন না। কষ্ট কোথায় দিলাম? শুধু একটু রাগ করে কথা বলেছি। আমি কি বলেছিলাম তোমার সাথে রেগে কথা বলবো না? না। তাহলে? কিন্তু কোনো কিন্তু না। এখন বলো কাজটা কখন করবে? অর্ধেক করা হয়ে গেছে। মানে? সব খুলে বললাম। এখন ভাই কোথায় যেন বের হয়ে গেল অস্থির হয়ে। ওকে, বাকি কাজটা তাড়াতাড়ি করে ফেলো। এদের বিয়ের ঝামেলায় আমার বাসরটাই হলো না এখনো। ফালতু লোক একটা, সবসময় ফালতু কথা। আরে ফালতু কথা হলো কিভাবে? বিয়ের 2 মাস হতে চললো, এখন আমার মিষ্টি বউটাকে কাছেই পেলাম না। কাছে তো ছিল, তখন ফিরেও দেখেননি। প্লিজ মেঘ পড়ি, পুরনো কথা মনে করে নিজেও কষ্ট পেও না, আর আমাকে অপরাধ বোধে বিদ্ধ করো না। ভুলে যাও না প্লিজ। আচ্ছা এখন রাখছি, একটু অফিসে যাব। এত ঝামেলায় অফিসের কথা ভুলেই গিয়েছিলাম। আল্লাহ হাফেজ। ভালোবাসি। যদি কখনো মনে হয় মন থেকে মাফ করতে পেরেছো, তখন না হয় বলো। কেটে দিয়েছে। বলতে তো চাই, কেন জানি না বলতে পারি না। দেখো বাবা, তুমি নিতে এসেছো ভালো কথা, কিন্তু মেয়েটা 3 বছর পর এসেছে এই বাড়িতে, আবার ওর 2 ভাইয়ের একসাথে বিয়ে, এখন কিভাবে দেই ওকে? ওকে আঙ্কেল, তাহলে আমি বিয়ে মিটে গেলে এসে নিয়ে যাব। আরে তা কেন, তুমিও কয়েকটা দিন এখানে থেকে যাও। হ্যাঁ আঙ্কেল, আমার অফিস আছে। আরে সমস্যা কোথায়, অফিস এখান থেকেই করবে, তোমারও তো শালিকের বিয়ে। রূপের দিকে তাকাতেই মুখ ফিরিয়ে নিল। দাঁড়াও, তোমার মুখ ফিরিয়ে নেওয়া দেখাচ্ছি। ঠিক আছে, আমি থেকে যাচ্ছি। চাঁদের কথা শোনার পর আব্বা আম্মা কিছুক্ষণ শকড হয়েছিল। চাঁদের মতো মেয়ে ছেলের বউ করার স্বপ্ন আব্বা আম্মা দেখেনি। মেঘরে, বড় লোকের আদুরে মেয়ে, পারবে আমাদের সাথে মানিয়ে নিতে? ভালোবাসা থাকলে সব সম্ভব মা। 25 বছর আগে চাঁদের জায়গায় তুমি ছিলে মা, সেটা ভুলে যাচ্ছ? তুমি যখন পেরেছো, চাঁদও পারবে। ঠিক আছে, আমি জামাল ভাইকে বুঝিয়ে বলে দিচ্ছি, ছেলে মেয়েদের ভালো থাকাটাই আগে। ঠিক আছে, যা ভালো বুঝো করো। এত সহজে ঝামেলা থেকে মুক্তি পাবো ভাবতেই পারিনি। কল করে আকাশকে সব জানিয়ে দিলাম, উনিও স্বস্তির নিঃশ্বাস ফেলল। অনেক চেষ্টা করেও চাঁদের দেখা পেলাম না, ফোনটাও আর খোলেনি। রাতে বাসায় এসে দেখি কেউ নেই। আমেনা আপু? জি ভাইজান। বাসা খালি কেন? সবাই কোথায় গেছে? সবাই তো রিয়াদ ভাইজানের জন্য মায়া দেখতে গেছে, আয়া পড়ব মনে হয়। ওকে, আমি রুমে যাচ্ছি, কেউ যেন আমাকে না ডাকে। আইসা। আজকে লিজার এক্সপ্রেশন দেখার মতো ছিল। আগামীকাল ভাইয়ের এক্সপ্রেশন দেখার অপেক্ষা। এখন রুমে এখন আয়নার সামনে দাঁড়িয়ে জুয়েলারি খুঁজছিলাম। খালি পেটে কারো ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠলাম। আয়নার সামনে দাঁড়িয়ে জুয়েলারি খুলছিলাম, খালি পেটে ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠলাম। আপনি কেন খুশি হওনি? তা নয়, আপনি কখন এলেন? বেশিক্ষণ হয়নি, একটু ফ্রেশ হয়ে কেবল শুয়েছিলাম। আপনি কিভাবে এলেন? কিভাবে এলাম মানে? এখনো কি পাইপ বেয়ে আসবো নাকি? আমেনা আপু দরজা খুলে দিচ্ছে, বলল তোমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তাই একটু ফ্রেশ হয়ে নিলাম। ও, বরফের মতো জমে গেছি, কথা বলতে কষ্ট হচ্ছে। ও কি? এভাবে থাকলে কথা বলা যায়? কেন যায় না? কেমন যেন লাগে। কেমন লাগে? জানি না। আমি বলি কেমন লাগে? ওনার থেকে দূরে এসে দাঁড়ালাম। আমি শাওয়ার নিয়ে আসছি, আপনি বসুন। চলো, আমিও আসছি, একসাথে নিব। ধুর, ফালতু লোক একটা। ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াশরুমে চলে গেলাম। পাগলি ভয় পেয়েছে, আজ ছেড়ে দিলাম, তাই কি সবসময় ছাড়বো? আমার সাথেই তোমাকে শাওয়ার নিতে হবে। একবার শুধু বাসায় চলো। আল্লাহ, শাওয়ার নেওয়ার শেষে খেয়াল করলাম জামা কাপড় কিছুই আনেনি। কি করব এখন? রুমে তো উনি আছে, এই যে শুনছেন। রুমে নেই নাকি? দরজা হালকা খুলে উকি দিয়ে দেখি রুমে নেই। রুমের দরজা খোলা, মনে হয় বাইরে গেছে। টাওয়েল জড়িয়ে বাইরে এসে আগে দরজা অফ করে দিলাম। কে আবার এসে পড়ে ঠিক নেই। আলমারিতে কাপড় খুঁজতে লাগলাম। মেঘলা ওয়াশরুমে যেতেই বেলকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম। রুমের দরজা অফ করার শব্দ শুনে রুমে গেলাম। মেঘলার হয়তো শাওয়ার নেওয়া শেষ। রুমে এসে দেখি মেঘলা শুধু একটা টাওয়েল পরে আলমারির সামনে দাঁড়িয়ে আছে। ভেজা চুল কোমরের নিচে নেমে গেছে, টপ টপ করে পানি পড়ছে। নিঃশ্বাস নিতে ভুলে গেছি মেঘলাকে দেখে। কাপড় হাতে নিয়ে পেছনে ঘুরতেই দেখি আকাশ দাঁড়িয়ে আছে, কেমন নেশাগ্রস্তের মতো দৃষ্টি। লজ্জায় শরীরের রক্ত জমে গেছে মনে হচ্ছে, পা মনে হচ্ছে ফ্লোরে আটকে গেছে। ধীর পায়ে এগিয়ে যেতে লাগলাম মেঘলার দিকে। ওর মুখে গলায় জমে থাকা বিন্দু বিন্দু পানি শুষে না নিলে
মনে হচ্ছে তৃষ্ণায় মরে যাব। ওনাকে এগিয়ে আসতে দেখে হাত থেকে জামা কাপড় পরে গেল, কিন্তু এক পাও নড়তে পারলাম না। মেঘলার সামনে এসে নিচু হয়ে থুতনিতে জমে থাকা পানি ঠোঁট দিয়ে শুষে নিলাম। সারা শরীরে মনে হয় বৈদ্যুতিক শক খেলাম। শক্ত করে চোখ বন্ধ করে নিলাম। থুতনিতে আঙুল দিয়ে মুখটা উপরে তুললাম। চোখ বন্ধ করে আছে, ভেজা ঠোঁটগুলি কাঁপছে। মুখটা দু হাতের আঁচলে নিলাম। সারা মুখে জমে থাকা পানি ঠোঁট দিয়ে শুষে নিলাম। দম আটকে আসে গলায়, মনে হচ্ছে যে কোনো সময় মারা যাব। মুঠো শক্ত করে টাওয়াল আঁকড়ে ধরে আছি। কিছুক্ষণ তাকিয়ে থাকতাম ওর অবিরাম কাপা ঠোঁটগুলির দিকে। বেশি সময় নিজেকে আটকে রাখতে পারলাম না। ঠোঁটগুলি নিজের আয়ত্তে নিয়ে নিলাম। পাগলের মতো শুষে নিচ্ছে ওর ঠোঁট। প্রথমে রোবটের মতো দাঁড়িয়ে থাকলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। রেসপন্স করতে শুরু করলাম নিজের অজান্তেই। আকাশের মাথার পেছনের চুল আঁকড়ে ধরে আমিও পাগলের মতো ওর ঠোঁট চুষতে শুরু করলাম, কিন্তু আকাশের সাথে পেরে উঠছি না। কি হলো জানি না, ওনার ঠোঁটে কামড় বসিয়ে দিলাম। এতে যেন ওনার পাগলামি আরো বেড়ে গেল। ওর রেসপন্স আমাকে পাগল করে দিয়েছে। আর যখন ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছে, আরও যেন আউট অফ কন্ট্রোল হয়ে পড়লাম। কতটা সময় এভাবে কেটেছে জানি না। ঠোঁট ছেড়ে গলায় কিস করতে লাগলাম পাগলের মতো। মাঝে মাঝে ছোট ছোট লাভ বাইট দিচ্ছি। ওর গায়ে জড়ানো টাওয়েল খোলার জন্য হাত রাখলাম টাওয়েলে। উনি টাওয়ালে হাত রাখতেই কি হয়ে গেল জানি না। শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিলাম ওনাকে। উনি কিছুটা দূরে সরে গেলেন। অবাক হয়ে তাকালাম মেঘলার দিকে। এমন কেন করলো? ফ্লোরে পড়ে থাকা জামা কাপড় হাতে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। আমি তো জোর করিনি ওর সাথে, তাহলে এমন কেন করলো মেঘলা? ও চাইলে প্রথমেই আমাকে বাধা দিতে পারত। এভাবে কাছে টেনে দূরে ঠেলে দিল কেন? ও কি আমাকে মন থেকে মাফ করতে পারিনি এখনো? কম্প্রোমাইজ করার চেষ্টা করছে, শেষ পর্যন্ত পেরে ওঠেনি। কিন্তু আমি তো কোনো কম্প্রোমাইজ চাই না, ভালোবাসা চাই শুধু। ওয়াশরুমের ওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি। কেন এমন করলাম আমি তো ওনাকে ভালোবাসি, কাছে চাই। তাহলে কেন? এটা করা ঠিক হয়নি আমার। সরি বলতে হবে ওনাকে। যেদিন ভালোবেসে কাছে টেনে নিতে পারবো সেদিনই তোমার কাছে যাব। তার আগে তাকানোরও চেষ্টা করব না। বেরিয়ে এলাম রুমে থেকে। তাড়াতাড়ি চেঞ্জ করে রুমে এসে দেখি উনি নেই। কোথায় গেল এত তাড়াতাড়ি? বাসা থেকে বের হয়ে গাড়িতে বসলাম। কিছুতেই ভুলতে পারছি না। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সেই দৃশ্য। ভুলটা হয়তো আমার ছিল, কিন্তু মানতে পারছি না মেঘলার এমন আচরণ। ড্রয়িং রুমে এসেও আকাশকে পেলাম না। আমেনা আপু ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। আমেনা আপু, আকাশকে দেখেছো? আপা, কোনো দিকে না তাকাইয়া সোজা বাইর হইয়া গেল হন হন কইরা। গাড়ি নিয়ে বের হয়ে আসলাম বাসা থেকে। দৌড়ে বাহিরে এসে দেখি উনি বের হয়ে গেলেন। উনি অনেক কষ্ট পেয়েছেন হয়তো। আবার দৌড়ে রুমে নিয়ে কল দিলাম ওনাকে, কিন্তু রিসিভ করছে না। অফিস থেকে এসে দেখি রূপ নেই। রূপ রূপ বেলকুনিতে বসেছিলাম, ইচ্ছে করেই উত্তর দেইনি। এখন মনে হচ্ছে উত্তর না দিতেই বাসার সবাইকে জোর করে ছাড়বে। কি হয়েছে? সারের মতো চিল্লাচ্ছ কেন? মরিনি এখনো, বেঁচে আছি। রূপ, এসব কেমন কথা? কেন? তুমি মনে প্রাণে যা চাও আমি শুধু সেটাই প্রকাশ করলাম। এক টানে রূপকে বুকে এনে ফেললাম। বাবার বাড়ি এসেছো, সাহস বেড়ে গেছে? সাহস বাবার বাড়ি এসে পারেনি, সাহস বাড়িয়েছে আমার সন্তান। এতদিন একা ছিলাম, এখন আমার সন্তান আমার সাথে আছে। শুধু তোমার সন্তান? শুধু আমার। যে ভালো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না সে ভালো বাবা হবে কি করে? মাফ করা যায় না আমাকে রূপ। আমি জানি আমার অপরাধ আকাশ সমান। তুমিও তো আমায় ভালোবাসো, মাফ করে দাও না আমার অপরাধ। আমি কাউকে ভালোবাসি না। কোনোদিন বাসনি? না। একটুকু না? না। আমার দিকে তাকিয়ে বলো। থুতনি ধরে মুখটা সামনে আনলাম। চোখে চোখ রেখে বলো, একটুকু না? না না। আজ এই চোখে কোনো রাগ দেখতে পাচ্ছি না। না আছে রাগ, না আছে বিরক্তি, আছে শুধু ভালোবাসা পাওয়ার আকুলতা, অসহায়তা। আমরা মেয়েরা বড়ই অদ্ভুত। একটু ভালোবাসা পেলে হাজার অপরাধ এক নিমিষে ভুলে যায়। কথাটা বাস্তব, সত্য। আমারও এখন একই অবস্থা। মন বলছে রবিনকে মাফ করে কাছে টেনে নিতে, কিন্তু মস্তিষ্ক বলছে ও কি এত সহজে মাফ পাওয়ার যোগ্য? মস্তিষ্ক যেন হঠাৎ করেই মনকেও শক্ত করে তুলল। ভালোবাসি না আমি তোমাকে, শুনতে পেয়েছো তুমি? একটুও ভালোবাসি না। চোখ টলমল করছে পানিতে,
নিজের দোষে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছি। যে হাসি খুশি রূপকে ভালোবাসতাম তাকে নিজের হাতে গলা টিপে খুন করেছি, একটু একটু করে তৈরি করেছি এই কঠিন রূপকে। অভিমানের নিচে চাপা পড়ে গেছে তোমার ভালোবাসা। জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করব এই রূপকে বাঁচিয়ে তোলার, যাকে নিজেই খুন করেছিলাম। চেষ্টা করব সেই ভালোবাসা ফিরিয়ে পাবার যা নিজের দোষে হারিয়েছি। আমি সব জেনে গেছি রবিন, ইরার সাথে তোমার কোনো রিলেশন ছিল না। শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য এত বড় একটা নাটক করেছো। আমার অপরাধ কি ছিল? আকাশকে ভালোবেসেছিলাম। কাউকে ভালোবাসা অন্যায়? আমি যদি আকাশের সাথে সম্পর্কের কথা তোমার থেকে লুকাতাম, তোমায় মিথ্যে বলতাম, তাহলে তোমার সব অত্যাচার মেনে নিতাম। আকাশ আমার প্রথম ভালোবাসা, মনের কোণে তার জায়গা হয়তো থেকে যাবে, কিন্তু তোমাকে তো নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম। সারা জীবন সাথে চলার জন্য হাত ধরেছিলাম, বিনিময়ে কি পেলাম? ফ্রেশ হয়ে রুম থেকে বাইরে আসার সময় দেখি রূপ অন্যমনস্ক হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি হাত টেনে ধরলাম। কেউ হাত টেনে ধরাই হুঁশ ফিরল। রুম থেকে বাইরে এসে কিছুক্ষণ রুমের বাইরে দাঁড়িয়ে নিচে নামতে নিচ্ছিলাম রবিনের খাবার আনতে, তখনই কেউ পিছন থেকে হাত টেনে ধরলো। খেয়াল করে দেখলাম হাত টেনে না ধরলে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে চলে যেতাম। ভয়ে কলিজা কেঁপে উঠল। হাতটা আপনা আপনি পেটে চলে গেল। পড়ে গেলে আমার সোনাটার কি হতো ভাবতেই ভয়ে শরীর কাঁপছে। খেয়াল করলাম ও ভয় কাঁপছে, বুকে জড়িয়ে নিলাম। কিছু হয়নি তো, ভয় পেও না, দেখো কিছু হয়নি। পড়ে গেলে আমার বাবুটার কি হতো? ওর কিছু হলে আমি মরে যাব। হেশ, বাজে কথা বলবে না। আমি থাকতে তোমাদের কিছু হতে দেব না, প্রমিস। কোলে করে রুমে নিয়ে এলাম। অনেক বেশি ভয় পেয়েছে, এখনো জড়িয়ে ধরে আছে। বললাম তো ভয় পাওয়ার কিছু হয়নি, আমি আছি তো। হুঁশ ফিরতে রবিনকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম, কিন্তু ভয়ে এখন আমার সারা শরীর কাঁপছে। আর কখনো একা একা নিচে নামবে না। আমি থাকলে আমি নিয়ে যাব, আর না থাকলে মেঘলাকে বলবে, মনে থাকবে? ক্ষুধা পেয়েছে? কিছু খাবে? না, খিদে পাইনি, খাবো না। কখন খেয়েছো? লিজাদের বাসায় ডিনার করে এসেছিলাম। সেই 9টায় খেয়েছো আর রাস্তায় বমি করছো, আর এখন বাজে রাত 11টা। তুমি বলছো খিদে পাইনি? ফাজলামি করো আমার সাথে। খিদে তো পেয়েছে, কিন্তু খাবার দেখলেই বমি পাই, কি করব? বমি পেলেও কিছু করার নেই, খেতে হবে। এই বুঝতো কি করে আমি কি ভাবছি? এভাবে তাকিয়ে আছো কেন? তোমার মুখের এক্সপ্রেশন দেখে যে কেউ বুঝবে কি ভাবছো। বাট এখন কথা হলো, এই বাড়িতে আমি খাবার পাবো কোথায়? এখন আবার দরজায় নক করছে কে এত রাতে? দরজা খুলে দেখি সার্ভেন্ট। খালাম্মা, আপামনি আফার খাবার পাঠাইছে। আপামনি সেই কখন খাইছে তাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান। খাবারটা নিয়ে টেবিলের উপর রেখে দরজা অফ করে দিলাম। আমার শাশুড়ি মায়ের দেখেছি সব দিকে খেয়াল আছে। যত সব ঢং, খাবারের গন্ধেই বমি পাচ্ছে। হাত ধুয়ে এক লোকমা তুলে রূপের সামনে ধরলাম। অবাক হয়ে তাকালাম রবিনের দিকে। এ কোন রবিন? চিনতে পারছি না আমি। যে রবিন 3 বছরে কোনোদিন খেয়েছি কিনা জিজ্ঞেস করেনি, সে নিজের হাতে খাইয়ে দিতে চাইছে। সন্তানের জন্য এত পরিবর্তন নাকি অন্য কারণ আছে? মুখ ফিরিয়ে নিলাম খাবারের গন্ধে। নিজের জন্য না হলেও আমাদের বেবির কথাটা ভেবে খেয়ে নাও কষ্ট করে। সত্যি তো, আমি না খেলে আমার সোনা বাবাটা কষ্ট পাবে, তাই খেয়ে নিলাম। কয়েক লোকমা খেতেই বমি আসতে নিল। আর খাবো না, পানি। তাড়াতাড়ি প্লেট রেখে পানি এগিয়ে দিলাম। পানি মুখে দেওয়ার আগে গড়গড় করে বমি করে দিলাম রবিনের গায়ে। ভয়ে আমার আত্মার রাম খাঁচা ছাড়া। এখন কি মারবে আমাকে? আমার বাবুটা কষ্ট পাবে তো। কতটা খারাপ আমি, ও আমার গায়ে বমি করেছে বলে ভয় গুটিয়ে গেছে, আবার মারবো মনে করে আমি। এটা জানা সত্ত্বেও যে ও প্রেগনেন্ট, কাউকে কতটা খারাপ ভাবলে এটা কারো মনে আসতে পারে। ওর কাছে আজ আমি মানুষই না, কারণ কোনো মানুষ তার প্রেগনেন্ট ওয়াইফের গায়ে হাত তুলতে পারে না, জানোয়ার ছাড়া। নিজেকে আমার জানোয়ারই মনে হচ্ছে। কতটা নেমে গেছি ওর চোখে, ইচ্ছে করছে শেষ করে দিই নিজেকে। ওঠো, ফ্রেশ হতে হবে। আজ মনে হচ্ছে আমার অবাক হওয়ার দিন। ও আমাকে কিছু না বলে আমাকে ওয়াশরুমে নিয়ে পরিষ্কার করিয়ে দিয়ে রুমে নিয়ে এলো। তুমি 5 মিনিট বসো, আমি আসছি। ওয়াশরুমে গিয়ে দ্রুত শাওয়ার নিয়ে শুধু টাওয়েল পরেই বের হলাম। বাকি খাবারটা খাইয়ে দিতে হবে, শুধু একটু চুলটা মুছে আবার খাইয়ে দিতে নিলাম। আর খাবো না। চুপচাপ শেষ করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আগে ড্রেস পরে নাও। কেন, তোমার সমস্যা হচ্ছে?
কিছু না বলে ভেঙচি কেটে চুপচাপ খাবারটা মুখে নিলাম। সত্যিই সমস্যা হচ্ছে, ভেজা গায়ে হট লাগছে। এবার শুয়ে পড়ো। ও শুয়ে পড়তে বাকি খাবারটা খেয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেছে, বাট কিছু করার নেই। রাত 1টা বাজলেও আমাকে দিয়ে খাবার গরম করিয়ে খেত, আর এখন ঠান্ডা খাবারই খাচ্ছে। বেশ হয়েছে, আমার বাবুটা না আসলেই তোমার এই অবস্থা করেছে। এলে কি হাল হবে তোমার? ও শয়তানি হাসি দেখে ভালোই লাগছে। আমার এই অবস্থা দেখে খুশি থাকতে তাই থাকো। খাওয়া শেষে একটা ট্রাউজার পরে নিলাম, ড্রাইভার সব দিয়ে গেছে। বেডে শুয়ে রূপকে বুকে টেনে নিলাম। তোমার এত পরিবর্তন সহজভাবে নিতে পারছি না। তোমার প্রয়োজন মিটে গেলে বেডেও আমার জায়গা হতো না, আর আজ সোজা বুকে সরে আসতে নিলাম। আরো শক্ত করে জড়িয়ে ধরলাম, আর যেতে দেব না এই বুক থেকে। এত সুখ শুইবে তো? নিজের অজান্তে চোখের পানিতে রবিনের বুক ভিজে যাচ্ছে। কিছু বললাম না, শুধু ওর মাথায় একটা কিস করলাম। এইভাবেই হয়তো একদিন অভিমানের বরফ গলে আমার সেই হাসি খুশি রূপ বেরিয়ে আসবে। একের পর এক কল দিয়ে যাচ্ছি, কিন্তু উনি রিসিভ করছে না। এখন কান্না করতে ইচ্ছে করছে আমার। নিজের চুল নিজে ছিঁড়ছি। কেন এমন করলাম? কেন? গত রাতে কল দিতে দিতে কখন ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙার পর থেকে কল দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো খবর নেই ওনার। কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে ফুলে গেছে, দেখতে পেতনির মতো লাগছে। তাও কল দিতেই আছি, সাথে চোখের পানি পড়ছে। এখন আবার অফ বলছে। কান্নার বেগ আরো বেড়ে গেল। দিনটা এইভাবেই গেল। বিকেলের দিকে আমরা সবাই ওই বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সবাই শুধু জিজ্ঞেস করছে আমার মুখের এই দশা কেন। অ্যালার্জি বলে কাটিয়ে দিয়েছি, তাও হয়তো তাদের সন্দেহ দূর হয়নি। যা ইচ্ছা ভাবতে থাকুক, আমি এখন আছি নিজের জ্বালায়। ভাইয়ের মুখটাও দেখার মতো হয়েছে। ও এখনো জানে না আমরা তানহাকে না চাঁদকে দেখতে যাচ্ছি। ওই বাড়িতে আমার জন্য কি অপেক্ষা করছে আল্লাহ জানে। কিভাবে ওনার রাগ ভাঙাবো? এটা তো মেঘলার শ্বশুর বাড়ি। আমরা এখানে কেন এসেছি? এই বাড়ির ড্রয়িং রুমে বসে আছি। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। যে যার মতো গল্প করছে, কাউকে কিছু জিজ্ঞেস করার সুযোগও পাচ্ছি না। মেঘটা এসে কোথাও উধাও হয়ে গেছে, আর আমি বসে হাতের আঙুল মুচড়ে যাচ্ছি। চাঁদ এমন কেউ করে? যদি কিছু হয়ে যেত তোমার ভাইয়া আর মায়ের কি হতো? জানি না। আর কখনো এমন পাগলামি করো না। তোমার ভাইয়া কোথায়? গত রাতে কখন এসেছে তাও জানি না, আর আজ সকালে কখন বেরিয়েছে তাও বলতে পারবো না। তোমার সাথে কি কিছু হয়েছে? না, আমার সাথে কি হবে? তোমার মুখে এই দশা কেন? অ্যালার্জি প্রবলেম হয়েছে। এদের কোনো ঝামেলা হয়েছে নিশ্চিত। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমার ভাইয়ার মনে হয় গলায় দম আটকে আছে। থাকতে দাও। চাঁদকে রেডি করিয়ে নিয়ে নিচে গেলাম। চাঁদকে দেখে আমার মুখ হাঁ হয়ে গেছে। এই কোন চাঁদ? চকলেট কালারের একটা শাড়ি পরেছে, মাথায় ঘোমটা দেওয়া, একদম বউ লাগছে। এখন একদম পিচ্ছি পিচ্ছি লাগছে না, কিন্তু চাঁদকে এই সাজে আনার মানে কি? মা আসো, আমার পাশে বসো। সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। মা এসব কি বলছে? খুব মিষ্টি লাগছে, একদম সত্যিকারের চাঁদ। এই চাঁদ আমার ভাঙা ঘরে কিভাবে রাখবো? বেন, চাঁদের বয়স তো এখনো 18 হয়নি। এখন না হয় এঙ্গেজমেন্ট করে রাখি, 18 হলে বিয়ের কথা ভাবা যাবে। আমিও তাই বলতে চাইছিলাম, কিন্তু আপনারা কি মনে করেন সেটা ভেবে আর বলার সাহস পাচ্ছিলাম না। কি যে বলেন, মনে করার কি আছে? তাহলে রিয়াদ আর মাহিনের এঙ্গেজমেন্ট একসাথে হোক। মাহিন আর চাঁদের বিয়ে না হয় পরে হবে। ঠিক আছে। মনে হলো 1200 ভোল্টেজ ঝটকা খেলাম। আমার আর চাঁদের বিয়ে হচ্ছে। ঝটকা কেমন লাগলো? মাহিনের পাশে বসে ফিস ফিস করে। এখনো বিশ্বাস হচ্ছে না, কি করে এসব হলো রে মেঘ? ভাইয়াকে সব খুলে বললাম। ধন্যবাদ রে বোন। আমার জন্য সব হয়েছিল, তাই আমি ঠিক করে দিলাম। মেঘের দিকে তাকিয়ে শুধু মুচকি হাসলাম। চাঁদের দিকে তাকালাম, নিচের দিকে তাকিয়ে আছে, অন্য কোনো দিকে তাকাচ্ছে না। কি হলো ব্যাপারটা? আজকে একবারও আমার দিকে তাকালেই না। মনে হচ্ছে কপালে দুঃখ আছে আমার। এতদিন ওকে রিজেক্ট করার ফল ভুগতে হবে। এবার বুঝবো মিস্টার মাহিন, কত গমে কত আটা।
এই মহারাজ গেছে কোথায়? একমাত্র বোনের বিয়ের কথা হচ্ছে, সে উঠাও। যে বিয়ের জন্য এত কষ্ট করলো, এখন তারই দেখা নেই। সারাদিন না খাওয়ার জন্য মাথাও ঘুরছে। নাস্তা করে সবাই চলে গেছে, আমি আজ এখানে থাকবো বলে রয়ে গেছি। ভাই চাঁদের সাথে কথা বলতে চেয়েছিল, চাঁদ পাত্তা দেয়নি। ভাইয়ের মুখটা দেখে আমার কষ্টের মধ্যেও সেই হাসি পেয়েছিল। ওরা চলে যেতেই রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে অফিস চলে গিয়েছিলাম। গতরাতে ফোনটা গাড়িতেই রয়ে গিয়েছিল। সকালে ফোন খুঁজে পাইনি। পরে গাড়িতে গিয়ে দেখি চার্জ শেষ, অফ হয়ে পড়ে আছে। অফিসে গিয়ে চার্জ দিয়ে খুলে দেখি মেঘলার অনেক কল আর মেসেজ। তাও ব্যাক করতে ইচ্ছে করেনি। অফিস শেষে সোজা বাসায় চলে এলাম। রুমে এসে চোখ চড়ক গাছ। এখানে কি করছে? যা ইচ্ছে করুক, আমার কি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডিনার করতে গেলাম। বৌমা কোথায়? ঘুমিয়ে আছে। এসেছে পর থেকে এখনো কিছু খায়নি। তুই ডাকলি না? খিদে পেলে একাই আসতো। আকাশ, এটা কেমন কথা? ডাল মে কুছ কালা হে। খাবার দেবে? দিচ্ছি তো, খেয়ে বৌমার খাবার নিয়ে যা। পারবো না। কি বললি? ওকে, নিয়ে যাব। খেয়ে মেঘলার খাবার নিয়ে রুমে এলাম। কাহিনীটা কি হলো? ওর ঘুম তো এত গাঢ় না। রুমে এলেই ওর ঘুম ভেঙে যাওয়ার কথা। কিছু গড়বড় আছে। মেঘলা, এই মেঘলা, ও মাই গড, এ তো সেন্সলেস হয়ে গেছে। কখন থেকে সেন্সলেস হয়ে আছে আল্লাহ জানে। পানির ছিটা দিলাম, তাও জ্ঞান ফিরছে না। তাড়াতাড়ি ডক্টরকে কল দিলাম। কল দিয়ে নিজেই জ্ঞান ফেরানোর চেষ্টা করছি। একটু পরই ডক্টর চলে এলো। মা আর চাঁদও চলে এসেছে। কখন হয়েছে জানি না। আমি অফিস থেকে এসে মনে করেছি ঘুমিয়ে আছে। এখন খাবার জন্য ডাকতে গিয়ে দেখি সেন্সলেস হয়ে আছে। বিপি একদম লো, মনে হয় না সারাদিন কিছু খেয়েছে। কি? শরীর একদম দুর্বল, তার উপর না খেয়ে থাকায় বিপি লো হয়ে সেন্সলেস হয়ে গেছে। ওনার খাওয়া দাওয়ার উপর খেয়াল রাখবেন। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। জ্ঞান ফিরলে কিছু খাইয়ে এই ওষুধ খাইয়ে দিবেন। ওকে ডক্টর। ডক্টর চলে গেল। তুই কি কিছু বলেছিস? না। তাহলে এমন কেন করবে ও? আর তুইও কেমন তেরা তেরা কথা বলছিলি তখন? মা চলো তো, ওদের ঝামেলা ওদের বুঝতে দাও। মাকে জোর করে নিয়ে এলাম। এরা নিশ্চিত ঝগড়া করেছে। ভাবির চোখ মুখে অ্যালার্জির জন্য এমন হয়নি, বরং কান্নার জন্য হয়েছে। আমারই ভুল হয়েছে, ফোনটা ধরা উচিত ছিল। আমার তো মনেই ছিল না এটা একটু বেশি ইমোশনাল। চোখ খুলতে ইচ্ছে করছে না। এত দুর্বল লাগছে কেন? হয়তো জ্ঞান ফিরছে, নড়াচড়া করছে। মেঘলা, শুনতে পাচ্ছ? কে? আমি। চোখ খুলে আকাশকে দেখে তাড়াতাড়ি উঠে বসতেই মাথা ঘুরে উঠল। পড়ে যাওয়ার আগেই আকাশ ধরে ফেলল। আকাশের বুকে গিয়ে পড়লাম, জড়িয়ে ধরলাম আকাশকে। এখনই আবার পড়ে যাচ্ছিলে? সেন্সলেস হও কিভাবে? আমি তো ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিল? সারাদিনে কিছু খাওনি কেন? আপনি আমার ফোন রিসিভ করেননি কেন? চলো ফ্রেশ হয়ে খেয়ে নিবে। কোনো কথা বলতে না দিয়ে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে হাত মুখ ধুয়ে আনলাম। খাবার খাইয়ে দিতে নিলাম। হা করো। আপনি আমার দিকে তাকিয়ে কথা বলছেন না কেন? ওর দিকে তাকালাম। কি হাল হয়েছে একদিনে! এখনো চোখ মুখ ফুলে আছে, মনে হচ্ছে জামাই মরছে আর মরা কান্না কাঁদছে। তাকিয়ে বলছি হয়েছে, এখন হা করো। খাবার মুখে নিলাম। আসলে আমি আগে খাওয়া শেষ করো, পরে কথা বলো। চুপচাপ খেতে লাগলাম। খাওয়া শেষে মেডিসিন খাইয়ে উনি চলে যেতে নিলে হাত টেনে ধরলাম। কোথায় যাচ্ছেন? তুমি শুয়ে পড়ো, আমি প্লেট নিচে রেখে আসছি। আর কিছু বলার সুযোগ না দিয়ে নিচে চলে এলাম। ফিরে এসে দেখি সেভাবেই বসে আছে। কি হলো? শুয়ে পড়ো। আসলে গতকাল আমি ইচ্ছে করে এমন করিনি, তখন আমার কি। সরি, ভুলটা আমার ছিল। তোমার অনুমতি ছাড়া এত কাছে যাওয়া ঠিক হয়নি। সরি, আর কখনো এমন ভুল হবে না। ওনার হাত টান দিলাম। উনি আমার উপর এসে পড়লেন আর আমি বেডে। বললাম তো আমি ইচ্ছে করে এমন করিনি। কি হয়েছিল আমি নিজেই জানি না। তুমিও তো কি? আমিও তো ভালোবাসি আপনাকে, নিজের করে পেতে চাই। সেটা কিভাবে বলবো? কি হলো বলো। কিছু না। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। উনি উঠে চলে যেতে নিলে ওনার শার্টের কলার ধরে ওনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। আমার চোখ এক একটা রসগোল্লার মতো হয়ে গেছে। এটা কি মেঘলা নাকি অন্য কেউ? কেমন পাগলের মতো কিস করেছে। আমি আর কতক্ষণ নিজেকে সামনে রাখতে পারবো?
আমিও কিস করতে লাগলাম। অনেক সময় পর ছেড়ে দিলাম আর উনি উঠে চলে যাচ্ছিলেন। আবার হাত টেনে ধরলাম। এখনো রেগে আছেন? না, আবারও ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। অনেক সময় পর ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু উনি ছাড়ছে না। কিছুক্ষণ পর নিজেই ছেড়ে দিলেন। এমন মিষ্টি পেলে কেউ রাগ করে থাকতে পারে? ওনার কথা শুনে মাথা নিচু করে ফেললাম লজ্জায়। এটা আমি করেছি বিশ্বাসই হচ্ছে না। ওর কপালে একটা কিস করে বুকে নিয়ে শুয়ে পড়লাম। এখন ঘুমিয়ে পড়ো, তোমার শরীর অনেক দুর্বল। ঘুমাবো না। কি? মাথা উঁচু করে ওর দিকে তাকালাম। তাহলে কি করবে? আপনি গল্প বলবেন, আমি শুনবো। তুমি কি বাচ্চা? আপনার বয়স কত? 28। কেন? আর আমার 20 বছর, আপনার থেকে 8 বছরের ছোট। তাহলে আমি আপনার সামনে বাচ্চাই। আসছে বাচ্চা ঠিক সময়ে বিয়ে দিলে তোমার 4-5 বাচ্চা থাকতো। কি না জি? এখন ঘুমাবে নাকি বাচ্চা নেওয়ার? আপনি খুব পচা। আমি জানি, এখন ঘুমাও। দেখতে দেখতে রিয়াজ, লিজা আর মাহিন চাঁদের এঙ্গেজমেন্ট হয়ে গেল। মাহিন আর রবিন নিজেদের হাফ বউ মাহিনের আর বউকে রবিনের প্রতিনিয়ত মানানোর চেষ্টা করছে। আর রিয়াদ আর আকাশ চুটিয়ে প্রেম করছে। চাঁদ মাহিনের সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। আর রূপ রবিনের সাথে স্বাভাবিক থাকলেও শুধু নিজেই দায়িত্ব পালন করছে, এর বাইরে কিছু না। রবিন প্রতিটা মুহূর্তে রূপের খেয়াল রাখছে। আজ রিয়াদ আর লিজার বউ ভাত ছিল, কিন্তু মজার ব্যাপার হলো রিয়াদ আর লিজাকে লিজাদের বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে তুলে দিয়েই আকাশ, মেঘলা, মাহিন, চাঁদ সবগুলো উধাও। আকাশের সাথে রবিনের সম্পর্ক অনেকটা আগের মতো হয়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? ওদের যেতেও দিলেন না আগে। যত সব ঠক। ওর চোখ বেঁধে দিলাম। আরে চোখ কেন বাঁধছেন? একটু পরেই বুঝতে পারবে। চোখ খুলে দিতে আস্তে আস্তে সামনে তাকালাম। একটা খোলা মাঠের মাঝখানে ফুল আর বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো ছোট একটা ঘরের মতো। ঘরের চারপাশ খোলা, শুধু ওপরে টিনের চালা। সারা মাঠে জোনাকির পোকা উঠছে। এত সুন্দর জায়গা কখনো দেখিনি আমি। দৌড়ে ওই ঘরের ভেতর গেলাম। ঘরের ভেতর পা রাখতেই ওপর থেকে ফুল ঝরে পড়লো মাথায়। ঘরের মাঝে টেবিলে একটা কেক রাখা, সারাটা ঘর অসংখ্য মোমবাতি জ্বালিয়ে রাখা, কোনো বৈদ্যুতিক লাইট নেই, তাই আরো সুন্দর লাগছে। এত সুন্দর দেখে মাহিনের কথা ভুলেই গিয়েছিলাম। ওকে খুঁজতে পিছনে ফিরতে মাহিন আমার সামনে একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু হয়ে বসে পড়লো। তোমাকে প্রথম যেদিন আমার বাড়িতে দেখেছিলাম মনে হয়েছিল আকাশের চাঁদ আমাদের ভাঙা ঘরে নেমে এসেছে। ভালো লেগেছিল, কিন্তু যত তোমাকে কাছে দেখতে লাগলাম তোমার বাচ্চামিগুলো দেখতে লাগলাম। কখন ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। কিন্তু আমি যে তোমার যোগ্য নই তাই নিজের মনে সব কবর দিয়ে দিয়েছিলাম। যখন জানলাম তুমি আমাকে ভালোবাসো কষ্টটা বেড়ে গেল 1000 গুণে, কিন্তু আমার করার কিছুই ছিল না। তাই কষ্ট দিয়েছি তোমাকে, দূরে চলে যেতে চেয়েছি। এই ভুলটা কি মাফ করা যায় না চাঁদ? ভালোবাসি তোমাকে, কতটা বলে বোঝাতে পারবো না। আমি মনে করেছিলাম উনি আমাকে ভালোবাসে না, কিন্তু উনি তো আমার আগে থেকে। ফুলগুলো নিয়ে জড়িয়ে ধরলাম ওনাকে। ভালোবাসি। অনেক সময় এভাবে কাটলো। চলো তোমার ফেভারিট চকলেট কেক কাটি। কেক কেটে আমি ওকে খাইয়ে দিলাম, আর ও আমাকে। ওর ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট আঙুল দিয়ে নিয়ে খেয়ে নিলাম। লজ্জা পেয়ে জড়িয়ে ধরলো আমাকে। তোমাকে বুকে নিয়ে বাকি সারাটা জীবন কাটাতে চাই। আমিও এই বুকে মাথায় রেখে বাকি জীবন কাটাতে চাই। এখনই বাসায় চলে আসলেন কেন? একটু পর সবার সাথে আসতে পারতাম। ওর কথার কোনো উত্তর না দিয়ে বাসার ভিতরে আসলাম। বাসা অন্ধকার কেন শুনছেন? লাইট জ্বলে উঠতেই আমি অবাক হয়ে গেলাম। সামনে তাকিয়ে পাশে তাকিয়ে দেখি আকাশ নেই। বাসা অন্ধকার কেন শুনছেন? লাইট জ্বলে উঠতেই আমি অবাক হয়ে গেলাম। সামনে তাকিয়ে পাশে তাকিয়ে দেখি আকাশ নেই। সারা বাসা খুব সুন্দর করে সাজানো। বেলি ফুলের গ্রান ম করছে সারা বাড়ি। চারদিকে শুধু সাদা বেলি আর সাদা বেলুনের সমাহার। মনে হচ্ছে মেঘের দেশে চলে এসেছি। ধীরে ধীরে ওনার উপরে রুমের দিকে যেতে লাগলাম। এত সুন্দর করে বিয়ের দিনেও সাজানো হয়নি। রুমের দরজা ঠেলে ভেতরে যেতেই সাদা গোলাপের পাপড়ি ঝরে পড়লো আমার উপর।
রুমটা আরও বেশি সুন্দর করে সাজানো। সারা ফ্লোরে সাদা গোলাপের পাপড়ি আর সাদা বেলুন ছড়ানো। বেডটা সাদা পদ্ম ফুল দিয়ে সাজানো আর সারা রুম রজনীগন্ধা দিয়ে। আমি কি কোনো মেঘের রাজ্যে চলে এসেছি? বেডের উপর একটা প্যাকেট দেখে হাতে নিলাম, একটা হোয়াইট কালারের শাড়ি আর হোয়াইট ডায়মন্ডের জুয়েলারি। ফোনে মেসেজের শব্দ ওপেন করে দেখি আকাশের মেসেজ। শাওয়ার নিয়ে শাড়িটা পরো। আমি ওনার কথা মতো শাওয়ার নিতে চলে গেলাম। ওয়াশরুমে সাদা গোলাপের পাপড়ি বেছানো। শাওয়ার শেষ করে কোনো রকমে শাড়িটা পরে নিলাম। আমি ভালো করে শাড়ি পরতে পারি না। শাড়িটা পরে মাথায় টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বের হতেই আবার মেসেজ। জুয়েলারি পরে নাও আর চোখে গাঢ় কাজল, চুলও ছেড়ে রাখো, আঁচড়াবে না একদম, শুধু ভালো করে মুছে নাও। উনি গেলেন কোথায়? আর জানলেননি বা কেমন করে আমার শাওয়ার নেওয়া শেষ? আবার ফোনে টুং করে উঠল। এত না ভেবে যা করতে বলছি করো। উনি যা করতে বললেন তাই করলাম। সবার শেষে কাজল দিলাম। কাজলটা দিয়ে ড্রেসিং টেবিলের উপর রাখতেই রুমের সব লাইট অফ হয়ে গেল। ভয় পেয়ে আকাশকে ডাকতে লাগলাম। শুনছেন? তোমার বিচরণ সর্বদা আমার বুকে, যত্নে আগলে রাখি হাতে, তবু একটুতে বড্ড অভিমান তোমার। ছেড়ে যাওয়ার হাজার বাহানা তোমার আছে ভালোই জানা। তুমি কি বোঝো না তুমি ছাড়া আমি শূন্য, রংহীন, এসব কি তোমার অজানা? তবু তুমি ছেড়ে যাবেই, ঝরে যাবে পৃথিবীর বুকে, রয়ে যাব আমি একা তোমার যাওয়ার পথ চেয়ে। যেথায় ইচ্ছে যাও তুমি, তোমার শেষ ঠিকানা যে আমি। যত দূরে যাওয়ার বাহানাই খোঁজো, বারবার ফিরতে হবে আমাতেই। মেঘের ঠিকানা যে আকাশের বুকেই। একটার পর একটা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে আর কবিতা আবৃত্তি করছে আকাশ। সাদা পায়জামা আর পাঞ্জাবিতে পবিত্র লাগছে দেখতে, যেন এই মেঘের রাজ্যের রাজকুমার। রুমের সব মোমবাতি জ্বালিয়ে মেঘলার সামনে দাঁড়ালাম। যেথায় ইচ্ছে যাও তুমি, তোমার শেষ ঠিকানা আমি। মেঘলার কানের কাছে ফিসফিস করে বললাম, আমার মেঘরাজ্যের মেঘ পড়ি, সারা জীবন আমার আকাশ যেন তোমার মেঘে মেঘলা হয়ে থাকে। সারা জীবন এই আকাশের বুকেই বিচরণ থাকবে এই মেঘের। সত্যি? হুম। কথা দিলে? হুম। জড়িয়ে ধরলাম আমার মেঘপরীকে। কেমন লেগেছে এই মেঘরাজ্য আমার মেঘপরীর? স্বপ্নের মতো মনে হচ্ছে, সত্যি কোনো মেঘের রাজ্যে চলে এসেছি। এই মেঘরাজ্যের রানী তুমি আর আমি রাজা। এখন একটা রাজকন্যা হলেই কমপ্লিট। এসব করার মানে কি? মা আর চাঁদ বাসায় এলে কি মনে করবে? আমার মেঘপরীকে মেঘরাজ্যে কেমন লাগে দেখতে ইচ্ছে হলো, তাই এত কিছু। চাঁদ মাহিনের সাথে লং ড্রাইভে গেছে আর মা নানুকে দেখতে গেছে। আপনার নানু আছে? নানু মামা সব আছে, কিন্তু যোগাযোগ নেই। বাবা চলে যাওয়ার পর কেউ পাশে দাঁড়ায়নি, তাই আমরাও তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। দেখো, সেসব বাজে সময়ের কথা মনে করে আমার মুড খারাপ করতে চাই না। আচ্ছা। মেঘলাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে দিলাম। চলো, কেক কাটবে। কিসের কেক? আজকে আমাদের বিয়ের 2 মাস হলো। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। টেবিলের উপর একটা চকলেট কেক দেখলাম। কেকের উপর লেখা ওয়েলকাম টু আওয়ার নিউ লাইফ। ওনার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। এটা কখন আনলেন? যখন লাইট অফ হয়ে গিয়েছিল তখন। এখন চলো। কেক কেটে মেঘলা আমাকে খাইয়ে দিল, আর আমি মেঘলাকে একটু খাইয়ে বাকিটা সারা মুখে মেখে দিলাম। এটা কেন করলেন? তোমাকেই এখন আস্ত একটা চকলেট কেক লাগছে। রাগে ওনার থেকে মুখ ঘুরিয়ে নিলাম। আপনি জানেন না আমার কেকের ক্রিমে অ্যালার্জি? এখন তো মুখটা ফুলে ভূতের মতো হবে। জানি তো। জানা সত্ত্বেও এমন করলেন? করলাম, কারণ এটাই এমন কিছুই হবে না। তোমার জন্য স্পেশালি বানানো, বুঝতে পারছো? আমার চকলেট কেক। মুখ গোমড়া করে টিস্যু দিয়ে মুছতে গেলে উনি হাত ধরে ফেললেন। এখন মুছতে তো দিবেন। আমি লাগিয়েছি, আমি মুছে দিচ্ছি। আমি কিছু বলার আগে আমার মুখ ওনার 2 হাতের আদলে নিয়ে গালের চকলেট জিব্বা দিয়ে খেয়ে নিলেন। আমি ওনার হাত খামচে ধরলাম। জিব্বা দিয়ে ওর গালে লেগে থাকা চকলেট খেয়ে নিতেই মেঘলা আমার হাত খামচে ধরলো চোখ বন্ধ করে। এইটার টেস্ট পৃথিবীর সব চকলেটকে হার মানাবে। মেঘলার কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম। ওনার কথা শুনে সরে আসতে চাইলেও পারলাম না। উনি এভাবেই ধরে রাখলেন। আস্তে আস্তে ওর সারা মুখের চকলেট জিব্বা দিয়ে খেয়ে নিলাম। ঠোঁটের চারপাশে যখন জিব্বা লাগাতে শুরু করলাম,
মেঘলা তখন কেমন মোচড়া মোচড়ি করতে লাগলো। ওর ছটফট আমাকে অজানা অনুভূতি দিচ্ছে। ওনার এই স্পর্শ আমি সহ্য করতে পারছি না, শুধু ছটফট করে যাচ্ছি। ওর ঠোঁটগুলো অসম্ভব কাঁপছে, যা আমাকে পাগল করে দিচ্ছে। ঠোঁট মিলিয়ে দিলাম ওর ঠোঁটে। মেঘলা যেন এতক্ষণ এটাই চাইছিল, আমার সাথে পাল্লা দিয়ে কিস করে যাচ্ছে। অনেক সময় কিস করে ছাড়তেই ও পিছনে ঘুরে গেল। আমি পিছন থেকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে দিলাম। গলায় একের পর এক কিস আর লাফ বাইট দিয়ে যাচ্ছে উনি, আর ওনার হাত বিচরণ করছে আমার খোলা পেটে। এ কেমন অনুভূতি! আজ এইটুকু যেন মন ভরছে না, মনে হচ্ছে আরো আদর চাই আমার। ওর গলায় কিস করে যাচ্ছি, আজ মনই ভরছে না কিস করে। কিস করার সময় আপনা আপনি ওর শাড়ির আঁচল কাঁধ থেকে খসে পড়ল। ওর পেটে হাত বুলিয়ে আস্তে আস্তে হাত পেট থেকে উপরের দিকে আনতে শুরু করলাম। উনি পেট থেকে হাত একটু একটু করে উপরে আনতে শুরু করেছে। একদম শেষ মুহূর্তে আমি ওনার হাত আটকে ধরলাম। ও আমার হাত আটকে ধরতেই ওর বাহু ধরে এক ঝটকায় নিজের দিকে ফিরালাম। শাড়ির কুচি খুলে একাই পড়ে গেল। ও চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। কিভাবে শাড়ি পরেছ আমি ছোঁয়ার আগেই খুলে গেল। জানি না। ওর গলা থেকে নেকলেস খুলে গলায় একটা কিস করলাম, কানের দোলগুলো খুলে কানে একটা কিস করলাম। তারপর আবার ওর দিকে তাকালাম। ওর কাপা ঠোঁটগুলিতে ঠোঁট ডুবিয়ে দিলাম। এক হাত ওর মাথার পেছনে ধরে আছি, অন্য হাত ওর খোলা পেটে। আঙুল দিয়ে ছুঁয়ে দিতে দিতে হাত উপরে আনতে গেলে আবার হাত হাতকে ধরল মেঘলা। ওর ঠোঁট ছেড়ে কোলে তুলে বেডে শুয়ে দিলাম। ওর দিকে ঝুঁকতেই চোখ পিটপিট করে তাকালো আমার দিকে। নাও আই নিড ইউ ফুললি। ওনার কথা শুনে আবার চোখ বন্ধ করে নিলাম। মি অলসো মনে মনে বললাম। হাত ওর পেটে রেখে গলায় মুখ গুজে দিলাম। হাত ওপরের দিকে আনতে গেলে এবার আর মেঘলা বাধা দিল না। ছোট ছোট লাভ বাইটে যখনও ব্যথায় ওহ করে উঠছে, তা যেন আরও পাগল করে তুলছে আমাকে। আজ মেঘলা আর আকাশ মিলেমিশে এক হয়েছে। পূর্ণতা পেয়েছে ওদের ভালোবাসা, পূর্ণতা পেয়েছে ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক। ভালোবাসার সাগরে সাঁতারে বেড়াচ্ছে তারা। আমার না হয় তাদের একা ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে আসি। বাসায় ফিরে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে রূপ, ফ্রেশও হয় নাইনি। আজ আমরা আমাদের বাসায় চলে এসেছি। একটা টাওয়েল ভিজিয়ে ওর শরীর মুছে দিয়ে শাড়ি চেঞ্জ করে নাইটি পরিয়ে দিলাম। গভীরভাবে ঘুমিয়ে আছে রূপ, মুখ দেখেই বোঝা যাচ্ছে অনেক ক্লান্ত। জানি না কবে তোমার থেকে ক্ষমা পাবো, তবে চেষ্টা করবো যতদিন বেঁচে আছি ততদিন। খোলা মাঠের মাঝখানে পাশাপাশি শুয়ে আছে মাহিনার চাঁদ। পূর্ণিমার ভরা চাঁদ দেখতে ব্যস্ত ওরা। আপনি একবার আকাশের দিকে তাকাচ্ছেন আর একবার আমার দিকে তাকাচ্ছেন কেন? বোঝার চেষ্টা করছি কোন চাঁদটা বেশি সুন্দর, আমার পাশে শুয়ে থাকা চাঁদ নাকি দূর আকাশে ওঠা ওই চাঁদ। ঢং। তুমি খুব আনরোমান্টিক। তাহলে রোমান্টিক কাউকে খুঁজে নিন। আমার আনরোমান্টিক চাঁদই ভালো, আমার ছোঁয়ায় এমনিতেই রোমান্টিক হয়ে যাবে। ওনার কথা শুনে লজ্জে অন্যদিকে ফিরলাম। ওকে, আবার আমার দিকে ফিরলাম। ভালোবাসি। আমিও কি ভালোবাসি। বুকে জড়িয়ে নিলাম আমার চাঁদকে। তোমাকে একটা কথা বলার ছিল লিজা। জি বলুন। আমার একটা অতীত আছে। শুনতে চাই না, আমি শুধু আপনার বর্তমান আর ভবিষ্যৎ হয়ে থাকতে চাই। কখনো ভুল বুঝবে না তো? ভুল বুঝলে ভুল ভাঙিয়ে দিয়েন, আমারও কিছু। একই উত্তর, আমিও তোমার বর্তমান আর ভবিষ্যৎ হয়ে থাকতে চাই। আমিও একই কথা বলবো, ভুল বুঝবেন না তো? আবারও একই উত্তর, ভুল ভাঙিয়ে দিও। জড়িয়ে ধরে চাঁদ দেখতে লাগলাম দুজনে। 6 বছর পর। রোদ দাঁড়াও বলছি। আমি আর থামবো না। আজকে তোমার রূপক ভাইয়া আসবে, তারপর মাহি আর রিধিও আসবে। যদি না খাও আসবে না কিন্তু। সত্যি আদবে থামবে, আসবে সবাই? সত্যি তো। তুমি তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও। আমি দিমু থামু না, দিমু পাতা। এই ছেলের জন্য আমি পাগল হয়ে যাব। ডিম খাবে না, দুধ খাবে না, মাছ খাবে না, সব নাকি পচা। তাহলে ভালোটা কি তুই বল বাপ আমার? কি হয়েছে মা ছেলে আবার যুদ্ধ লেগেছো কেন? এই নিন খাবার, আপনার ছেলেকে আপনিই খাওয়ান, আমি পারবো না। এটা পচা ওটা পচা, খাবেটা কি আপনার ছেলে? তোমার কাছেই বলে, আমার কাছে তো কখনো বলে না কিছু। সেটাই তো প্রবলেম। বাপের কাছে গেলে মনে হয় পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, কোনো বায়না নেই। আর আমার কাছে এলেই যত ফাজলামো। সারা জীবন বাবা আর
মেয়ের ভালোবাসা দেখেছি, এখানে উল্টো। আমার থেকে আকাশের সাথে বেশি খুশি আর শান্ত থাকে রোদ। দেখতে আমার মতো হলেও গায়ের রং আর স্বভাব বাপের মতো পড়েছে। আল্লাহ আমার কথা শুনেছে। আল্লাহর কাছে দিনরাত বলতাম আমার সব গুণ আমার সন্তান পেলেও গায়ের রং যেন না পায়। এই রঙের জ্বালা আমার সন্তানকে যেন ভুগতে না হয়। কোনো রাজপুত্রের থেকে কম নয় আমার ছেলে। আল্লাহ আমার কথা শুনেছে। তো আপনারা এত ভালো ছেলে, আপনিই খাওয়ান না। আমার আরো অনেক কাজ আছে। খাবার আকাশের হাতে ধরিয়ে চলে এলাম। আরে শুনো না, যা চলে গেল। মায়ের সাথে দুষ্টুমি করেছো পাপা? আমি তো দুষ্টুমি করি, তুমি বলো বাবা। একদম না, আসলে তোমার মাটাই পচা। কি বললেন আপনি? কই কি বললাম? কিছু বলিনি তো। পাপা খাবারটা শেষ করো এখনই, সুপারম্যানের মতো। এখনই শেষ করতাছি। রোদ চৌধুরী, আকাশ আর মেঘলার ভালোবাসার প্রতীক। আজ রোদের চতুর্থ জন্মদিন। মাহিয়া হাসান, মাহিনা চাঁদের 6 মাসের মেয়ে। হৃদয়া রায়হান, রিয়াজার লিজার 1 বছরের মেয়ে। রূপক মির্জা, রবিনার রূপের 5 বছরের ছেলে। আজ সবাই আসবে রোদের জন্মদিনে। বিকেল হতেই গেস্ট আসা শুরু হয়ে গেল। অনুষ্ঠানে আসা বাচ্চাদের সাথে খেলা করছে রোদ। ওরা কেউ এখনো এলো না কেন? ভাবি, চাঁদ কেমন আছো? চাঁদকে জড়িয়ে ধরলাম। ভাইয়ের কোল থেকে মাহিকে কোলে নিলাম। কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ। আমার রোদ বাবা কোথায়? বাচ্চাদের সাথে খেলছে। ফুপি, এই তো আমার বাবাজা। কেমন আছে আমার বাবাজা? ভালো। রোদ ফুপিকে জিজ্ঞেস করো কেমন আছে। থাক না ভাবি, আস্তে আস্তে শিখে যাবে। চাঁদ, মাহিন এখন এলে? আকাশ ওদের সাথে গল্প করতে শুরু করলো। মাহিকে আকাশ কোলে নিতেই রোদ চিৎকার করে কান্না শুরু করলো। ছেলে মানুষ এত হিংসুটে হয়, নিজের ছেলেকে না দেখলে জানতেই পারতাম না বাপের কাছে কাউকে ঘেঁষতে দেবে না। একটু পর লিজা আর রিয়াদ ভাইয়াও এলো। আমি তাকিয়ে আছি গেটের দিকে। আমার আপুর শেষ স্মৃতি রূপকের আশায়। হ্যাঁ, শেষ স্মৃতি মণিমা। গেটের দিকে তাকাতে দেখতে পেলাম রূপক দাঁড়িয়ে আছে পাশে রবিন ভাই। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম রূপককে। এসেছিস বাবা? বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। জীবনটা কত অদ্ভুত। আজ 5টা বছর হয়ে গেল মেঘ মণি বলে কেউ ডাকে না। রূপকের মুখে যখন মণিমা ডাকটা শুনি মনটা একটু হলেও শান্ত হয়। আজও সেই ভয়ঙ্কর দিনের কথা মনে পড়লে বুকটা ফেটে যায় কষ্টে। আজ থেকে 5 বছর আগে একটা ফোন কল এ সব ওলট পালট হয়ে গিয়েছিল, সব পাল্টে দিয়েছিল। সকালে আকাশ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর আমি বেডে বসেছিলাম তার নির্দেশ অনুযায়ী। আকাশের ফোন বেজে ওঠে। আমি রিসিভ করেছিলাম। ওপাশের কথা শুনে হাত থেকে ফোন পড়ে গিয়েছিল। রূপ আপু সিঁড়ি থেকে পড়ে গেছে, হাসপাতালে আছে। ফোনটা রবিনের ফোন থেকে সজীব করেছিল। যখন আমরা হসপিটালে পৌঁছাই রূপ আপু অপারেশন থিয়েটারের দরজার সামনে বিধ্বস্ত হয়ে বসে আছে রবিন ভাইয়া। আমিও বসে পড়লাম পাশের চেয়ারে। একটু পর নার্স একটা ছোট্ট পুতুল তোয়ালে দিয়ে মুড়িয়ে বের হয়ে আসলো। আপুর কথা জিজ্ঞেস করতে মাথা নিচু করে রূপককে কোলে দিয়ে চলে যায়। তোয়ালে দিয়ে মোড়ানো পুতুলের দিকে তাকিয়ে মনে হলো এই রূপ আপুর প্রতিবিম্ব। ডক্টর, আমার রূপ, আমার ওয়াইফ। সরি, শি ইজ নো মোর। রূপ? রবিন ভাইয়া সেই আত্মচিৎকার আজও কানে বাজে। জ্ঞান ফিরে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করেছিলাম। দেখছো রূপ, পাপ তার বাপকেও ছাড়ে না। তোমার সাথে 3 বছর অন্যায় করার শাস্তি সারা জীবনের জন্য দিয়ে গেছো। সজীবও তার পাপের শাস্তি পেয়েছে জানো। অনেক মেয়ের মন ভেঙেছিল আর একজন ওকে ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে। বাকি সবাই ভালো আছে। সেদিন আমি ভুল না করলে আমরাও আজ ভালো থাকতাম। তোমাকে তো বলেছিলাম রূপ, একা কখনো সিঁড়ি দিয়ে নেমো না। আমার কথাটা যদি শুনতে, আজ তুমি আমার বুকে থাকতে আর রূপকটা তোমার কোলে। ছেলেটা আমাকে বাবা বলে ডাকে না। 5 বছর বয়সী সে অনেক বড় হয়ে গেছে। কেমন গম্ভীর হয়ে থাকে সব সময়। বাচ্চাদের কোনো দিক নেই ওর মাঝে। তুমি নাকি আমার জন্য চলে গেছো, তাই সে আমার সাথে কথা বলে না। হ্যাঁ, আমার জন্যই চলে গেছো তুমি। সেদিন যদি সিঁড়ির কাছে তোমাকে দাঁড় করিয়ে রুমে না আসতাম তাহলে তুমি একা নামার চেষ্টাও করতে না। আর তোমার শূন্যতা আমাকে কুড়ে কুড়ে খায় রূপ। আজ আমার চারদিক শুধু শূন্যতা। তবে তোমার এই শেষ কথা আজও বাঁচিয়ে রেখেছে আমাকে। অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার রূপ তার রক্তাক্ত হাতে আমার হাতে আঁকড়ে ধরে
কিচ্ছু হবে না তোমার, আমি হতে দিব না, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো লক্ষ্মীটি। একটু বুকে নেবে তো তোমার? আস্তে আস্তে বুকে নিলাম রূপকে, চোখ মুছে শেষ করার আগে আবার ধরে উঠছে। ভালোবাসি অনেক বেশি। চোখ বন্ধ করতেই চোখের কোণ বেয়ে গড়িয়ে এলো নোনা জল। চোখ বন্ধ করলে আজও সেই কথাটা কানে বাজে। সেটাই ছিল রূপের শেষ কথা। তারপর জ্ঞান হারিয়ে ডলে পড়ে রূপ আমার বুকে। আবার যখন রূপ আমার বুকে এলো তখন আমার রূপ ছিল গভীর ঘুমে নির্মগ্ন। আজও তার ঘুম ভাঙেনি, আর কোনোদিন ভাঙবেও না। মাটির নিচে শান্তিতে ঘুমোচ্ছে সে, আর আমি তার শূন্যতায় জ্বলছি প্রতিনিয়ত। রুমে এসে ঘুমিয়ে থাকা রূপকের দিকে তাকালাম। ছেলেটা দেখতে যেমন তোমার মতো হয়েছে, তোমার মতো অভিমানীও হয়েছে রূপ। তাই তো কিছুই বলি না ওকে, কিন্তু বাবা ডাক শোনার জন্য বুকটা বড্ড হাহাকার করে। মেঘলা, তুমি আবার কান্না করছো? কই না তো। অনুষ্ঠান শেষে সবাই চলে যেতেই রোদকে ঘুম পাড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আপুর কথা ভাবছিলাম। আকাশের ডাকে ঘোর কাটলো। তাহলে তোমার চোখে পানি কেন? চোখে হাত দিয়ে দেখি সত্যিই পানি। এটা হয়তো রূপ চলে গেছে, 5 বছর হয়ে গেছে মেঘলা। তুমি আর রবিন এখনো নিজেদের সামলাতে পারলে না। আর কোনোদিন হয়তো পারবো না। রূপ না থাকার কষ্ট আমাদের সবারই আছে, কিন্তু আর কতদিন ওর কথা ভেবে চোখের পানি ফেলবে? আজ রবিন ভাইয়ার জায়গায় আপনি থাকলে কি করতেন? রবিন এখনো নিঃশ্বাস নিচ্ছে, আমার নিঃশ্বাস তোমার সাথে বন্ধ হয়ে যাবে। তাহলে রবিন ভাইয়া নিজেকে অনেক সামলে নিয়েছে, যেটা আপনিও পারবেন না। মেঘলাকে একটানে বুকে জড়িয়ে নিলাম। এই মেঘ পড়ি আকাশের বুক থেকে উড়ে গেলে আকাশের নিঃশ্বাসও তার সাথেই চলে যাবে। আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি আমার কালো বউ।